শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর। সাথে থাকছি আমি রনি দত্ত। নানা নামের নানা জাতের মাছ আর জলজ প্রাণী, যার বেশিরভাগের নামও শোনেনি অনেকে। সামুদ্রিক আর মিঠা পানির জানা অজানা এমন 350 মাছ ও জলজ প্রাণীর অনন্য এক সংগ্রহশালা চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ মিউজিয়াম। ব্যতিক্রমী এই মাছের জাদুঘরের গল্প জানাচ্ছেন এমদাদুল হক, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। কোনোটির নাম সজারু পটকা, কোনোটি বিদ্যুৎ মাছ, কোনোটি বা হাতুড়ি হাঙর, বড় ঠুইট্টা, হাউস কিংবা অক্টোপাস। সারি সারি কাচের বোতলে মাছ সহ নানা সামুদ্রিক প্রাণীর যেন এক রাজ্য। এটি চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ মিউজিয়ামের চিত্র, যেখানে বিভিন্ন রাসায়নিক দিয়ে অবিকল আকৃতিতে যেমন রাখা হয়েছে মাছ সহ শত শত রকমের সামুদ্রিক প্রাণী, তেমনি মমি করেও রাখা হয়েছে সেলফিশ, অলিভ কাছিম সহ বিভিন্ন প্রজাতি। মিউজিয়ামের কোথাও হরেক প্রজাতির চিংড়ি, কোথাও বা সারি সারি নানা ধরনের ছোট বড় কাঁকড়ার সমাহার, আর লইট্টা, ইলিশ, ছুরি, হাঙর, চ্যাপ্টা মাছ, জেলিফিশ, সাপ, সরীসৃপ সহ 230 প্রজাতির প্রাণীতে ঠাসা এই মিউজিয়ামের মেরিন কর্নার। মেরিন সেক্টরে বলি, আমরা এখানে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক নেম এবং কমন নেম এবং এদের বৈশিষ্ট্যগুলো এখান থেকে জানতে পারি, এবং আমরা এখানের মধ্যে বিভিন্ন জায়গা থেকে মাছগুলো এনে এখানে রিসার্চ করতে পারি এবং এগুলো প্রিজার্ভ করতে পারি ফরমালিনের মাধ্যমে। এবং ধরেন আমি যখন ভার্সিটিতে প্রথম আসলাম, আমার মিউজিয়ামটা খুব অ্যাট্রাক্ট করছিল বিভিন্ন মাছগুলো জানতে পারবো এবং এগুলোর ব্যাপারে জানতে পারার মাধ্যমে। এবং শুধু মাছ নয়, আমরা এখানে কাঁকড়া এবং অন্যান্য অর্গানিজম যেগুলো আছে সেগুলোর ব্যাপারেও জানতে পারি। আমরা ল্যাটেন্ট নলেজটাকে কি করতে পারি, ইনক্রিজ করতে পারি। যেমন এখানে একটা ফিশ নিয়ে স্টাডি করা হয়, যেমন ইলেকট্রিক্যাল, যেটা দেখে আমরা কি দেশে ইলেকট্রিসিটি পরে ইউজ করতে পারি ফিউচারে, যদি রিসার্চ করার মাধ্যমে আর কি। তো এটা যদি করি ফিউচারে যদি সুযোগ হয়, তো যেটা অন্যান্য স্টুডেন্টকে কী করবে, এনকারেজ করবে কিসের জন্য, ফিশারিজ বিষয়ে কী করতে, স্টাডি করার জন্য। সামুদ্রিক প্রাণী সংগ্রহশালার পাশাপাশি এখানে আলাদাভাবে রয়েছে মিঠা পানির প্রাণীর সমারোহ। পুকুর, জলাশয়ে যত ধরনের চেনা অচেনা মাছ সহ অন্যান্য প্রাণী রয়েছে তার 120 প্রজাতি রাখা হয়েছে এখানে। এখানেই শেষ নয়, রয়েছে সামুদ্রিক অন্যান্য উপাদানও। এই যেমন আলাদা শেল কর্নারে আছে শামুক, ঝিনুক, প্রবাল সহ সামুদ্রিক নানা প্রাণীর খোলস। এখানেও স্থান পেয়েছে 130 প্রজাতি। বাদ যায়নি সমুদ্রের জলজ প্রাণী সংগ্রহ। প্রায় 50 প্রজাতির সিউইড বা জলজ উদ্ভিদকে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে রাখা হয়েছে এই মিউজিয়ামে। এত সব বিশেষত্বের ভিড়ে এই মিউজিয়ামের আরেক বিশেষ আকর্ষণ আবহমান কাল ধরে ব্যবহৃত মাছ ধরার উপকরণ আর সামগ্রীর প্রদর্শনী, যেখানে বড়শি থেকে চাই আনতার মতো জিনিস যেমন বাদ পড়েনি, তেমনি পরিপাটি করে সাজানো আছে নানা ধরনের মাছ ধরার জলযানের রেপ্লিকা। মাছের সাথে সম্পর্কিত বেশ কয়েক ধরনের পাখিও এখানে রাখা হয়েছে মমি করে। মৎস্যবিজ্ঞানের শিক্ষার্থীদের একাডেমিক এই লাইব্রেরি তাই হয়ে উঠেছে মৎস্য সম্পদ সহ আনুষঙ্গিক বিষয় নিয়ে জানার এক জ্ঞানসাগর। আমরা যখন থিওরি পড়ি, থিওরির সময় গড় পড়ে আমরা মাছগুলো পড়ে যাই, পড়তে থাকি, কিন্তু দেখা যাচ্ছে তাদের সাথে আমাদের প্র্যাকটিক্যাল নলেজের তেমন একটা ইন্টারফেন্স হয় না, আমরা ইন্টাররিলেট করতে পারি না। তখন আমরা মিউজিয়ামে এসে কী করি, চোখে দেখতে পারতেছি এখানে স্পেসিমেন সবগুলো আছে। এছাড়াও কী হয়, আরেকটা জিনিস, আমরা ট্যুরের ব্যবস্থা আছে, তো ট্যুরে গিয়ে আমরা মাছ কালেক্ট করেও আনি। তো সেক্ষেত্রে কী হয়, একদম প্র্যাকটিক্যালি যে ওদেরকে চিনা, জানা, ওদের সম্বন্ধে সব কিছু জানা, সেগুলো আমাদের হচ্ছে সম্ভব হয়। আর হচ্ছে আমরা প্রিজার্ভ করতেছি, অথবা আমরা এখানে দেখতেছি যা প্রিজার্ভ করা আছে সেগুলো দেখার মাধ্যমে আমরা সব কিছু জানতে পারতেছি, তাদের আইডেন্টিফাই ক্যারেক্টারিস্টিক্স, তাদের কীভাবে আমরা আইডেন্টিফাই করবো, অথবা পরবর্তীতে আমাদের যা ফার্দার নলেজ আমরা এখানে গেইন করতে পারছি মিউজিয়ামের মাধ্যমে। এটাই। এখন যে মাছগুলো আমরা এখানে প্রিজার্ভ করে রেখেছি, যে এই মাছগুলো হচ্ছে প্রকৃতিতে গিয়ে তো আর দেখা পসিবল হচ্ছে না, কিন্তু মাছগুলো আমাদের চেনা অত্যন্ত প্রয়োজন। কারণ হচ্ছে ফিশারিজের স্টুডেন্ট যেহেতু আমরা এই মাছগুলোকে হচ্ছে এখানে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, একটা মাছের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তাদের সাইন্টিফিক নেম, কমন নেমগুলো জানতে পারছি, যেগুলো হচ্ছে সবসময় পসিবল হয় না যে একদম লাইভ গিয়ে দেখা। বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ব্যবস্থাপনায় 2013 সালে প্রতিষ্ঠিত হয় এই মিউজিয়াম। এই অনুষদের ডিন বলছেন, শুধু এখানকার শিক্ষার্থীদের একাডেমিক কাজের ব্যবহারিক শিক্ষার উপকরণই নয়, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও
নিয়মিত আসেন এই মিউজিয়াম পরিদর্শনে। এই মিউজিয়ামটি আসলে একটি স্বয়ংসম্পূর্ণ মিউজিয়াম, যেখানে স্বাদু পানির এবং সামুদ্রিক অনেকগুলো স্পেসিসই আমরা এখানে যতগুলো সম্ভব হয়েছে আমরা এখানে রাখার চেষ্টা করেছি, এবং এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা প্রতিনিয়ত সংগ্রহ করছি। এখানে আমাদের ছাত্ররা এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দেখতে আসে, তারাও আপনার এগুলোকে সরাসরি তারা একদম কাছে গিয়ে তাদেরকে দেখতে পারে, সরাসরি অবয়বটা দেখতে পারে। যারা এখানকে ভিজিটর আসেন তাদের জন্য আমরা একটি ডকুমেন্টারিও করে রেখেছি, যাতে তারা মৎস্য সম্পদ সম্বন্ধে সচেতন হয়, জলজ সম্পদ যেগুলো আছে এগুলো যে সামনে কিভাবে রক্ষা করতে হবে, বা এই সম্বন্ধে তাদের ছোট বাচ্চাদের ভিতরে যখন সচেতনতা গ্রো করবে তখন তারা আসলে এগুলো সম্বন্ধে সচেতন হলে আমাদের মৎস্য সম্পদও ডেভেলপ হবে। এরকম বিভিন্ন আমরা জানি যে গ্রামে আপনি গিয়ে দেখবেন পোলো, চাই, এরকম বিভিন্ন নাম আছে, আস্তে আস্তে এগুলো কিন্তু আমাদের গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে। তো এগুলাকে আমরা এখানে মিউজিয়ামের ভিতরে রেখেছি, যে একদম গ্রামগঞ্জে কী কী ধরনের নৌকা ব্যবহার, সব নৌকা একরকম না, বিভিন্ন ধরনের নৌকা আছে, বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম বিভিন্ন রকম, আবার এই জলাশয়ে কোন কোন ধরনের পাখিগুলো মাছকে খায়, বা বিভিন্ন ধরনের জলাশয়ে কী কী বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায়, সেগুলো আমরা এখানে সংরক্ষণ করেছি। পুরাই একটা সম্পূর্ণ মিউজিয়াম আমরা করার চেষ্টা করছি, যাতে একটা মিউজিয়ামের ভিতরে ঢুকলে তারা পুরা ফিশারিজ একটা সেক্টর সম্বন্ধে কেউ জানতে পারে। মাছসহ জলজ প্রাণী, এর আবাসস্থল, পরিবেশ প্রতিবেশ সব মিলিয়ে মৎস্যবিজ্ঞানের পূর্ণাঙ্গ ব্যবহারিক পাঠশালা এই মিউজিয়াম। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। ময়নামতি জাদুঘর। এখানে রয়েছে কুমিল্লা ও আশেপাশের জেলায় পাওয়া 4 থেকে 13 শতাব্দী পর্যন্ত সময়ের মূল্যবান প্রত্ন নিদর্শন। এসব নিদর্শন ঘিরে রয়েছে এ অঞ্চলের এক গৌরবময় ইতিহাস, যা দেখতে ভিড় করেন ঐতিহ্যপ্রিয় বহু মানুষ, জানাচ্ছেন জাহিদুর রহমান। কুমিল্লা জেলার অন্যতম দর্শনীয় স্থান ময়নামতি জাদুঘর, যেখানে রয়েছে 3000-এরও অধিক প্রত্ন নিদর্শন। এর মধ্যে 750টি প্রত্ন নিদর্শন প্রদর্শন করা হয়েছে, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন সাধারণ মানুষ। চণ্ডীপাঠ দেখলাম, তারপর হচ্ছে আপনার প্রতিমাগুলো দেখলাম। আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না যে এগুলা এভাবে দেখা যাবে। অনেক কিছুই ভালো লাগছে। আমরা ছোটবেলায় পড়ছি বইতে, তারপর হচ্ছে যে আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বইতে বেশিরভাগ ছিল। এরপর তখন মনে হতো যে এগুলা কখনো দেখবো না, বা কি আগের যুগের জিনিসপত্র, এখন সামনে দেখে তো খুবই ভালো লাগছে। অনেক কিছু ঐতিহ্য এখান থেকে জানতে পারছি, আমার খুবই ভালো লাগতেছে আর কি। এখানে আমার মনে হয় আরো নতুনত্ব কিছু বাড়ালে একটু দেখার মতো, বাচ্চাদের জন্য আকর্ষণীয় কিছু একটু থাকলে ভালো হতো। আমরা অনেক দিনের স্বপ্ন ছিল যে ময়নামতি জাদুঘর দেখব, তো আজকে সেটা পূরণ হলো। অনেক ভালো লাগছে। কোন কোন লিপি পার করে এই বাংলা ভাষা এটা পরিবর্তন হয়েছে সেই ব্যাপারে আমরা ধারণা পেয়েছি। এর সাথে যে বিভিন্ন রকমের পোড়ামাটির ফলক, প্রাচীনকালে মানুষ পোড়ামাটির ফলক বা এর আগেরকার মানুষের ক্রিয়েটিভিটিটা কী ছিল সেই ব্যাপারে আমি জানতে পেরেছি। এ জাদুঘরে এসে প্রাচীন প্রত্ন নিদর্শন সম্পর্কে জানতে পারছেন সাধারণ দর্শনার্থীরা, আর কাস্টোডিয়ান বলছেন এর আধুনিকায়নে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। 3000 উপরে আমাদের প্রত্ন নিদর্শন আছে, তার মধ্যে আমরা ডিসপ্লেতে প্রায় 750-এর মতো দিয়ে রেখেছি। আর কিছু দেওয়া হয় না, এই সেন্সে দেওয়া হয় না, একই ধরনের প্রত্ন নিদর্শন আমরা সবসময় ডিসপ্লেতে দিয়ে ডিসপ্লেকে জায়গাটা সংকলনের বিষয় আছে, দেখা যাচ্ছে সেম কপি পেস্ট তথ্যগুলো এসে জাদুঘরে ছবি তুলে বা সাথে কি করে হাতে কলমে কাগজে লিখে। এখন যেহেতু সবার হাতে একটা মোবাইল আছে, আমাদের চিন্তা হলো যে সে কষ্ট করে যতক্ষণ না এটা লিখবে, তার চেয়ে যদি সে কিউআর কোডটা যদি একটু স্ক্যান করে, তাহলে দ্রুত সে ওই যে আমার অবজেক্টে যে ক্যাপশনে যে তথ্যটা আছে এই তথ্যটা তার দ্রুত মোবাইলে স্টোর করতে পারবে। তাহলে তার কাজটা, আমাদের সার্ভিসটা সহজীকরণ হলো এবং আমার ডিজিটাল হলো। আমরা চাচ্ছি যে গাইডলেস মিউজিয়ামে যেতে, গাইডলেস এবং ভিজিটররা যেন সেলফ ডিফেন্ডেবল একটা মিউজিয়াম দেখে যেতে পারে, অর্থাৎ নিজে নিজে মিউজিয়ামটা দেখে যাবে। এই জন্য আমরা পর্যাপ্ত ডিরেকশন চিহ্ন এবং পর্যাপ্ত তথ্য দিচ্ছি যেন ভিজিটর নিজে নিজে জাদুঘরটা দেখে যেতে পারে। এখন আমরা কিছুদিন আগে ওয়েবসাইট চালু করতে পেরেছি A2A-এর কাছ থেকে আবেদন করে, যেটার মাধ্যমে আমাদের দূর দূরান্তের সহ বাংলাদেশের দর্শনার্থীরা আমাদের সময়সূচি, আমাদের নতুন নতুন আপডেটগুলো জানতে পারছে।
জায়গা সংকুলনের কারণে বিভিন্ন সময় খননে প্রাপ্ত 2000-এরও অধিক প্রত্ননিদর্শন এখনও রয়ে গেছে প্রদর্শনীর বাইরে। তাই ভবন সম্প্রসারণ সহ আধুনিকায়নের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা। বাঙালির পাতে শুটকির নানা পদ না হলে যেন জমেই না রসনা বিলাস। সুস্বাদু এই শুটকি কেবল সাগর পাড়েই নয়, তৈরি হয় নদী বা হাওর তীরবর্তী এলাকায়ও। তেমনি একটি জনপদ ব্রাহ্মণবাড়িয়া, যেখানে শুধু শীত মৌসুমেই তৈরি হয় কয়েকশো কোটি টাকার শুটকি। বিস্তারিত তুলে ধরছেন প্রকাশ দাস। মাছে ভাতে বাঙালির খাদ্য তালিকার অন্যতম সুস্বাদু খাবার হচ্ছে শুটকি। আর সেই শুটকি যদি হয় নদীর মিঠা পানির, তাহলে তার স্বাদ যেন বাড়ে আরো কয়েক গুণ। প্রতি বছরের মতো এবছরও ব্রাহ্মণবাড়িয়ায় নদীবেষ্টিত অঞ্চলগুলোতে শুরু হয়েছে শুটকি উৎপাদনের ধুম। জেলায় প্রতি বছরই প্রায় 1.5 থেকে 2 শতাধিক মাচায় চলে এই শুটকি উৎপাদনের প্রক্রিয়া। বিশেষ করে আশুগঞ্জ উপজেলার লালপুরে মেঘনা নদীর তীরে বৃহৎ আকারে নানা প্রকারের শুটকি উৎপাদন করা হয়ে থাকে। শুটকি উৎপাদনের সাথে জড়িতরা জানিয়েছেন, প্রয়োজনীয় পুঁজি সংকট এবং মাছের যোগান না থাকায় তাদেরকে বৃহৎ এই শিল্পটি টিকিয়ে রাখতে হিমশিম খেতে হয়। বেশিরভাগ মাছাতে আপনার প্রাকৃতিক উপায়ে শুটকি হয়, আর যদিও ওয়েদারের কিছু সমস্যা হয়, সমস্যার কারণে কিছু কিছু মাছায় লবণ ব্যবহার করে, তারা শুটকিতে লবণ ব্যবহার করা হয়, কিন্তু লবণ ব্যতীত বাড়তি কোনো কেমিক্যাল বা কোনো প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। আর আমাদের লালপুরের শুটকির গুণগত মান ভালো, এবং ভালোর কারণে সারা দেশব্যাপী লালপুরের একটা সুনাম আছে শুটকির বিষয়ে। একটা সরজাল আছে, সরজাল দিয়ে আমারে কারেন্ট জাল দিয়ে আমারে মাইরা সেরা মাছের মান কমাই লিখছে, কমাই আজকে ডাঙ্গিগুলি একবার অসহায়ের মতো অনেক লসে আছে আজকে ব্যবসায়ীরা। আমাদের এই মাছা বানাইতে এবং শুটকি কিনতে এবং বেচা কিনা করতে আমাদের প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু আমরা তো এই টাকাগুলা আমাদের নিজস্ব না, আমরা অন্য জায়গা থেকে চড়া সুদে আইনা ব্যবসা করি, কিন্তু আমরা এই যে ব্যবসা কইরা এই সুদ দিয়ে সেটা আমাদের কাছে কিছুই থাকে না। যদি কামাই রুজি করি সুদে বাটা টাকা দিয়া লাস্টে থেকে আমরা কোস্তা পাই না, দেনা সরকারের ঘর থেকে যদি কোনো একটা আমরা অবদান পাই, কি লোন বাটা পাই, এইটা কম টাকা কম হারে, তো আমরা সচ্ছল একটু সংসারটা চলতে পারি, বাচ্চা কাচ্চা লিয়ে আইতে পারি। লাস্টে তো 6 মাস আমরা খোলা পাই, আর 6 মাস বয়া বয়া আউন লাগে। 9 বছর মাছ তা বেশি হয়, 100 টাকা পাই, 50 টাকা পাই, এবার 20 টাকা 25 টাকা পাই। মাছ কমায়ে, মাছ বেশি আই না, গন্যা মাছ কমায়ে, গজার মাছও কমায়ে। প্রতি বছরের আশ্বিন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত শুটকি উৎপাদনের মৌসুম। প্রতি মৌসুমে জেলায় প্রায় 100 কোটি টাকার বেশি শুটকি উৎপাদিত হয়ে থাকে। অর্থনীতিবিদরা মনে করেন, সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। এদিকে মৎস্য বিভাগ বলছে, এ পেশার সাথে জড়িতদের সহজ শর্তে সরকারি ঋণের পাশাপাশি এই শিল্পের আধুনিকীকরণেও নেওয়া হবে উদ্যোগ। পৃষ্ঠপোষকতা পায় সরকারের পক্ষ থেকে, সেক্ষেত্রে এই শিল্পের যে বিকাশ সেটা চমৎকারভাবে হতে পারে, এবং এখানে একটা ভালো এমপ্লয়মেন্ট অর্থাৎ একটা কর্মসংস্থানের ভালো সুযোগ তৈরি হতে পারে। এবং পাশাপাশি আমরা দেখি যে বিগত রেকর্ড অনুযায়ী যে বৈদেশিক মুদ্রা অর্জনেও এই শিল্প একটা ভালো ভূমিকা পালন করতে পারে। পুঁজি সংকট কমাতে সহজ শর্তে ঋণ প্রদানের তালিকা এর মধ্যে প্রস্তুত চলছে। এছাড়া এই শিল্পের আধুনিকায়নের জন্য মৎস্য অধিদপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মাছের যোগান বাড়াতে অবৈধ মাছের শিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। প্রাচীন এই শুটকি শিল্পের প্রসারে সংশ্লিষ্ট দপ্তর পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা এ পেশার সাথে জড়িতদের। শীত মানেই হরেক রকমের পিঠাপুলির স্বাদ, সেটা যদি বৈচিত্র্যের জনপদ পাহাড়ে হয় তাহলে তো কথাই নেই। জুমের বিন্নি চালের রকমারি পিঠার ঘ্রাণে এখন ভরে গেছে বান্দরবান, যা বিমোহিত করছে পর্যটকদেরও। তুলে ধরছেন ইয়াসিনুল হাকিম।
প্রতি বছর শীতের এই সময়টাতে বিভিন্ন বাজারগুলোর বিভিন্ন মারমা পল্লীগুলোতে বিভিন্ন অলিগলির মধ্যে আমরা শীতকালীন বিভিন্ন পিঠা উৎসবের মেলা আমরা দেখে থাকি। আজও তেমনি এসেছি বান্দরবানের মারমা বাজারে, মারমা বিভিন্ন পল্লীগুলোতে। আসলে বিশেষ করে পাহাড়ে যেহেতু এখন জুমের ধান কাটা শেষ হয়েছে, জুমের ধান থেকে ধান তোলার পরে সেই জুমের বিভিন্ন বিন্নি ধান, বিন্নি চালের বিভিন্ন রকমের যে বিন্নি চালগুলো রয়েছে সেই চালগুলোর এখানে আনার পরে সেগুলো পরিশোধন করার পরে এবং প্রক্রিয়াজাত করে দিনে সকাল থেকে সন্ধ্যা অবধি এগুলো ডেকির মাধ্যমে চালগুলো গুঁড়া করা এবং এরপর থেকে এসে বিভিন্ন অলিগলির মুখে শীতের বিভিন্ন পিঠা, বিশেষ করে আমরা লক্ষ্য করেছি জুমের কালো বিন্নি এবং জুমের সাদা বিন্নি এবং জুমের যে লাল বিন্নি রয়েছে সেই চাউলগুলো দিয়ে এখানে তৈরি করা হচ্ছে বিভিন্ন রকমারি পিঠা। আমরা দেখেছি বাফা পিঠা, জালি পিঠা, শনি পিঠা, কলা পাতা পিঠা সহ বিভিন্ন পিঠাগুলোর এখানে আসলে সমারোহ রয়েছে। আমরা কথা বলেছিলাম বেশ কিছু স্থানীয় মানুষের সাথে যারা আসলে পিঠাগুলো খাচ্ছে এবং যারা তৈরি করতেছে। আমি যতদূর জানি সায়েন্টিফিক্যালি এটাতে জিঙ্কের পরিমাণ অনেক বেশি আছে, যার জন্য কিন্তু এটা ভালো লাগে বা স্বাস্থ্যের জন্য ভালো। আমরা পিঠা হয়েছে বান্দরবানের মগবাজারে ভালো কাছে, অনেক ভালো। পাশের থেকে আনছি, তারপরে বিক্রি করি, তারপরে শীত পর্যন্ত করি আর কি। আমরা বিভিন্ন মারমা পল্লীগুলোর পাশাপাশি বান্দরবান শহরের বিভিন্ন জায়গাগুলো যেখানে আসলে শীতকালীন পিঠাগুলো বিক্রি করা হচ্ছে সেখান থেকে গিয়েছি। আসলে প্রত্যেকটি দোকানে বা প্রত্যেকটি স্টলের মধ্যে আমরা লক্ষ্য করেছি মানুষের উপচে পড়া একটা ভিড় রয়েছে। পাশাপাশি স্থানীয়রা যেমন এইগুলো খাওয়ার জন্য বিভিন্ন রকমের পিঠা খাওয়ার জন্য ভিড় করছে, তার পাশাপাশি আসলে বলতে গেলে পর্যটকরাও কিন্তু আসলে এই বিভিন্ন রকমের পাহাড়ি রকমারি বিন্নি চালের পিঠাগুলো নেওয়ার স্বাদ গ্রহণ করার জন্য তারা বিভিন্ন দোকানগুলোর সামনে ভিড় করছে। আমরা কথা বলেছিলাম দোকানদারদের সাথে, তারা আমাদেরকে যেটি বলেছে বিভিন্ন পাড়া মহল্লার মধ্যে যারা বিক্রি করছে তারা যেমন এগুলো বিক্রি করে লাভবান হচ্ছে, পাশাপাশি রকমারি বিন্নি চালে পাহাড়ের জমি থেকে যে জমির উৎপাদিত ফসলের যে কৃত্রিম উপায় কোনো কিছু ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে যে চাষাবাদ হওয়া জমির ধান রয়েছে সেটি থেকে তৈরি করা বিভিন্ন শনি পিঠা, কলা পিঠা, বিন্নি চালের বিভিন্ন বড়া থেকে শুরু করে বিভিন্ন রকমারি পিঠাগুলো তারা আসলে স্বাদ গ্রহণ করছে। 3 ধরনের বিন্নি চাল আছে, কালো বিনি, লাল বিনি, সাদা বিনি, এরকম বিন্নি চালের পিঠাগুলা আমরা খাই, মানুষরা পছন্দ করে। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের পিঠা খেয়েছি, বাট বান্দরবানের পিঠাগুলো স্পেশাল, ফুললি স্পেশাল, এক্সেপশনাল। ধনিয়া পাতা, মরিচ ভর্তা, শুটকি ভর্তা, তারপরে সরিষা বাটা, এগুলা দিয়ে খেতে খুবই সুস্বাদু। বান্দরবানের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পিঠা বানায়, এর মধ্যে বিনি চাউলের পিঠাগুলা অনেক স্বাদ, ফরমালিন মুক্ত, একদম মানে যত খায় তত খাওয়ার ইচ্ছে থাকে। এই বিনি চালের আটা দিয়ে, চালের গুঁড়া দিয়ে তারা শীতকালীন বিভিন্ন পিঠা তৈরি করে। এই পিঠাটা খুবই সুস্বাদু, যেটা বাংলাদেশে কোথাও নেই, এবং এটা সম্পূর্ণ অর্গানিক এবং বিষমুক্ত। প্রতিদিন 7টার সময় বসে জায়গায় প্রতিদিন 6 থেকে 7,000 টাকা বিক্রি করি, 1,000 টাকা আমার লাভ থাকে, কিন্তু এটা নিয়ে আমার সংসারটা চলে যায়। বিশেষ করে পাহাড়ের এই সময়টাতে শীতের মৌসুম শুরু হলেই প্রতিদিন বিকাল 4টা থেকে সন্ধ্যা নাগাদ এই পিঠা উৎসব চলে থাকে। এই উৎসবকে কেন্দ্র করে বান্দরবানের পর্যটকদের পাশাপাশি স্থানীয়রা আসলে পিঠার স্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করে এবং ভিড় করে। আমরা কথা বলেছিলাম কৃষি কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের পাহাড়ের ডালুতে যে জুম চাষ করা হয় সেই জুমের উৎপাদিত চাল থেকে, বিন্নি চাল যেহেতু বিভিন্ন রকমারি হয়ে থাকে, সেই রকমারি চাল থেকে উৎপাদিত খাদ্যগুলো অনেকটা পুষ্টিগুণ সমৃদ্ধ এবং এগুলো স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি আসলে শীতের এই সময়টাতে মানুষের যে স্বাদ নেওয়ার, যে পিঠার বিভিন্ন স্বাদ নেওয়াটা, সেটাও আসলে অনেকটা হয়ে ওঠে। বিন্নি চালের পায়েস বান্দরবনের একটা স্পেশালিটি হলো যে আমি রাঙামাটিও চাকরি করেছি, খাগড়াছড়িও চাকরি করেছি, কিন্তু বান্দরবনের এই যে চালের থেকে উৎপন্ন যে আমাদের খাদ্যপণ্যগুলো তৈরি হয়, পিঠা হোক, পায়েস হোক, এটার একটা আলাদা ফ্লেভার আছে এবং স্বাদটাও একটু ভিন্ন, যার কারণে কিন্তু ঢাকায় বিভিন্ন উৎসব পার্বণ বা মেলায়, বাণিজ্য মেলা হোক বা পার্বত্য মেলা হোক, এইটার ডিমান্ড থাকে খুব বেশি। সব মিলিয়ে আসলে বান্দরবান পার্বত্য জেলার যে বিভিন্ন অলিগলিগুলো রয়েছে, মারমা বাজার এবং ট্রাফিক মোড়, রাজার মাঠ সহ শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে আসলে শীতের শুরুতেই আসলে এই পিঠা উৎসবগুলো আমরা লক্ষ্য করি এবং এগুলোতে স্থানীয় পাশাপাশি প্রকৃতি প্রেমী বিভিন্ন পর্যটকরাও কিন্তু আসলে পিঠা উৎসবের পিঠার স্বাদ নেওয়ার জন্য আসে। এখানে পাহাড়িদের যেই পিঠা উৎসব, বিভিন্ন পিঠা তৈরির মাধ্যমে এই বান্দরবানের ইতিহাস ঐতিহ্যকে বহন করে এবং আমরা খুবই এনজয় করছি এখানে। আমরাও বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে খেতে বেরোই, 10 টাকা 20 টাকা কম প্রাইজের মধ্যে ভালো সুস্বাদু পিঠা আমরা খেতে পারি। চিতই পিঠা সাথে ভর্তা থাকে, বিভিন্ন ধরনের, ভালোই লাগে, ভালোই এনজয় করি। বাঁশ দিয়ে, আমরা বাঁশের চোঙা আছে আমাদের, ওইটা হচ্ছে নরম বাঁশ দিয়ে আর কি, কচি বাঁশ যেগুলো আছে ওইটা দিয়ে আমরা বিনি চাউলগুলো গুঁড়ি করে
তারপর নারকেল চিনি মিক্স করে ওইটা মানে ওইটাতে ভিতরে ঢুকাই আমরা পোড়াই। বিনি চালের পিঠা 20 টাকা করে, আর এটা হচ্ছে ভাপা পিঠা বিনি চালের 20 টাকা, এটা হচ্ছে নুডলস, আর এটা হচ্ছে আপনার জালি পিঠা বিনি 30 টাকা। তো সব মিলিয়ে বিন্নি চালের নানান রকমের রকমারি বিভিন্ন পিঠার স্বাদ নেওয়ার জন্য স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের যেমন এই পিঠা খাওয়ার কৌশল এবং আকাঙ্ক্ষা ইচ্ছা এগুলো পূরণ হচ্ছে, পাশাপাশি স্থানীয় যে সমস্ত মানুষ এই পিঠাগুলো তৈরি করতে এই তাদের অর্থনৈতিক চাকাটা অনেকটা সচল হচ্ছে, তারাও নিজেরা অনেকটা আসলে স্বাবলম্বী হচ্ছে। সাধারণত উত্তর বা দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুড়ই বেশি পরিচিত মানুষের কাছে, কিন্তু পাহাড়েও যে প্রতি বছর গুড় তৈরি হয় সেটাই বা কজনে জানে, তাও আবার প্রাকৃতিক উপায়ে আখের গুড়। জানাচ্ছেন নুরুস্তাফা মানিক। কৃষকের বাড়ির উঠানে আমনের ধান আসার সাথে সাথে বাংলার চিরায়ত নবান্ন উৎসবের কথা মনে পড়ে আমাদের সকলের। পাহাড় কিংবা সমতল যেখানেই হোক না কেন এই নবান্ন উৎসব হয়ে থাকে ভিন্ন ভিন্নভাবে। পার্বত্য জনপদ খাগড়াছড়িতে বসবাসরত জাতিগোষ্ঠীগুলোর এই পিঠাপুলির একটি উৎসব রয়েছে নবান্ন উৎসবকে ঘিরে। নবান্নের যে নতুন ধান তারা ঘরে তুলেন, সেই ধান ভাঙিয়ে চালের গুড় থেকে তৈরি হয় নানা রকম পিঠাপুলি। আর এইসব পিঠাপুলির অন্যতম আরেকটি অনুষঙ্গ মিষ্টান্ন। এই মিষ্টান্নের জন্য ব্যবহার করা হয় আখের রস থেকে তৈরি গুড় দিয়ে। আজকে আমরা দেখব কিভাবে আখের রস থেকে গুড় তৈরি করা হয় প্রাকৃতিক উপায়ে সেটি। এখন আছি খাগড়াছড়ি সদরের কমলছড়ি গ্রামে, যেখানে আখের রস থেকে তৈরি হচ্ছে গুড়। খাগড়াছড়ি সদর গোগ্রছড়ি থেকে মিস্ত্রি এখানে দেখতেছি যে আপনারা আখগুলা মনে কর মেশিন দিয়ে মনে কর রস বার করতেছে, রস বার করে আবার নিয়ে আসতেছে মনে কর চুলা দিয়ে মনে করো পাট দিতেছে, মনে কর প্রত্যেক চুলাতে 6 ঘন্টা লাগে, পাট হতে 6 ঘন্টা লাগে। গুড়গুলা কিছু মিক্স করে নেই, শুধু রসগুলো আখির রস, আর কিছু মিক্স করা হয় না। গ্রামের লোকে কিনে এখানে বেচা কেনা হয় বানিয়ারে, আবার বাজারে নিতে পারে না, এখানে বেচা কেনা হয়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই গুড় তৈরি করা হয় বলে এর দাম কিছুটা বেশি হয় অন্য গুড়ের তুলনায়। তারপরও যারা শৌখিন কিংবা স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছেন তাদের কাছে বরাবরের মতোই প্রিয় এই প্রাকৃতিক উপায়ে তৈরি আখের গুড়। এই খাত সংশ্লিষ্টরা বলছেন দিন দিন আখ উৎপাদন কমার সাথে সাথে এই গুড়ের উৎপাদনও কমতে শুরু করেছে, তবে বংশ পরম্পরায় এখনো কিছু মানুষ ধরে রেখেছেন এর উৎপাদন। আজ এ পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের মজার সব খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।